নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, রাজ্যসভায় তৃণমূলের ওয়াকআউট। রাজ্যসভায় তৃণমূলের ওয়াকআউট। ভুয়ো এপিকে আলোচনার লাগাতার দাবি তৃণমূলের। তৃণমূল সহ 10 বিরোধী দলের আলোচনার দাবি। বিরোধীদের দাবি খারিজ রাজ্যসভায়। তৃণমূলের ওয়াকআউট। আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যসভায় তৃণমূলের ওয়াকআউট। ভুয়ো এপিকে আলোচনার লাগাতার দাবি জানায় তৃণমূল। তৃণমূল সহ 10 বিরোধী দলের আলোচনার দাবি। বিরোধীদের দাবি খারিজ রাজ্যসভায়। কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, বিরোধীদের কোনো দাবিকেই যেহেতু মান্যতা দেওয়া হচ্ছে না, তাই বারবার ওয়াকআউট করতে হচ্ছে। আমরা এখানে দেখছি তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন তিনি জানাচ্ছেন যে কী পরিস্থিতিতে তাদেরকে রাজ্যসভা থেকে ওয়াকআউট করতে হয়েছে। তারা বারবার ভোটার লিস্ট এবং এপিক নিয়ে আলোচনা চাইছেন, যে কোনো ধারায় যে কোনোভাবে আলোচনা চাইছেন, কিন্তু বারবার তাদের সেই দাবি বা তাদের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেওয়া হচ্ছে। অথচ ভোটার তালিকায় যে ভুয়ো ভোটার বা একই এপিক নম্বরে একাধিক রাজ্যের ভোটারদের একই এপিক নম্বর রয়েছে, সেটা মেনেছে নির্বাচন কমিশনও। কেবলমাত্র পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 600-রও বেশি এরকম এপিক নম্বর চিহ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে কেন লোকসভায় বা রাজ্যসভায় আলোচনা করতে দেওয়া হবে না, সে প্রশ্ন জরুরি হয়ে উঠেছে। যাই হোক, এই ব্যাপারে প্রতিবাদ জানিয়ে আজকে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছেন তৃণমূল সহ 10 বিরোধী দলের সাংসদরা। হ্যাঁ মধুবন্তী, ধন্যবাদ। আমরা কথা বললাম নিউজরুম থেকে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। রাজ্যসভা তৃণমূলের ওয়াকআউট এবং তাদের দাবি খারিজ হয়ে গেছে, সেই কারণেই আজকে তৃণমূলের ওয়াকআউট। ভুয়ো এপিকে আলোচনার লাগাতার দাবি জানায় তৃণমূল এবং তৃণমূল সহ 10 বিরোধী দলের আলোচনার দাবি। বিরোধীদের দাবি খারিজ। আজ রাজ্যসভায় তৃণমূলের ওয়াকআউট। তৃণমূল সহ 10 বিরোধী দলের আলোচনার দাবি। চোখ রাখবো পরের খবরে। মোদী সরকার কি সংকটে পড়েছে? এখন এটাই বড় প্রশ্ন। ওয়াকফ বিলে নীতিশ চন্দ্রবাবু, চিরাগ, জয়ন্তদের সমর্থন কি মিলবে? ওই বিলের বিরোধিতায় দাঁড়াবে জেডিইউ, টিডিপি, এলজেপি। মোদী সরকার কি সংকটে পড়েছে? এটাই এখন বড় প্রশ্ন। ওয়াকফ বিলে নীতিশ চন্দ্রবাবু, চিরাগ, জয়ন্তদের সমর্থন মিলবে কিনা সেটাও প্রশ্ন। আর সেই সঙ্গে বিরোধিতায় দাঁড়াবে কি জেডিইউ, টিডিপি, এলজেপি ও আরএলডি? এনডিএর এই জোট সঙ্গীরা বিরোধিতা যদি করে, তাহলে কিন্তু সংসদে হাঁটতে পারে শাসক। এনডিএর এই জোট সঙ্গীরা বিরোধিতা করলে সংসদে শাসক কতটা অস্বস্তিতে পড়বে, সেটা নিয়ে এবার আলোচনা করব। যেমনটা আপনাদের একটু আগে বলছিলাম, আমার সঙ্গে রয়েছে না নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, একটা বড় ঘটনা ঘটবার একটা ইঙ্গিত বলা যেতে পারে যে আকাশের ঈশান কোণে মেঘ জমছে। ধীরে ধীরে সেই মেঘ বড় হচ্ছে বলে মনে হচ্ছে। সেটা কি না, কালকে বুধবার যখন ওয়াকফ বিল পেশ হবে সংসদে, তখন কি মোদী সরকারের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সাংসদ থাকবেন, নাকি মোদী সরকার সংকটে পড়বে? ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যাতে ওয়াকফ বিলে এনডিএর মধ্যে বড়সড় ফাটল দেখা যেতে পারে। আমরা যে সর্বশেষ খবর যেটা পাচ্ছি, সেটা হচ্ছে জেডিইউ, জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের দল, তার একজন এমএলসি, তার নাম গুলাম গস, তিনি লালু প্রসাদের বাড়িতে ঈদ সারতে গিয়েছিলেন। ঈদ সেরে বেরিয়ে তিনি বলেন যে ওয়াকফ বিলে আমরা সমর্থন করব না, এটাই পার্টির স্ট্যান্ড। এই কথা বলবার পরই বিদ্যুতের মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যখন লালন সিংকে প্রশ্ন করা হয়, লালন সিং জেডিইউ নেতা, তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও,
তিনি কিন্তু এ ব্যাপারে কোনো কথা বললেন না, সমর্থন করবেন এইরকম কোনো কথাই বললেন না। তিনি বললেন যা হবে সংসদে যখন পেশ করা হবে তখনই সেটা ঠিক হবে। ঠিক একই রকমভাবে মুখে কুলুপ এঁটেছেন টিডিপি বা তেলেগু দেশম পার্টির সাংসদরাও বা তাদের নেতারাও। তারাও খুব চাপাচাপি করলে এইটুকু শুধু বলছেন যে আমাদের স্ট্যান্ড আমরা লোকসভায় যখন বিল পেশ হবে তখন ঠিক করব। এদিকে এলজেপি তারা কিন্তু একটি ইস্যুতে অন্তত সরাসরি বিজেপি বিরোধিতায় নেমেছে, সেটা হচ্ছে নবরাত্রির সময় যে মাছ মাংস ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে কোনো কোনো জায়গায়, তার বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ান এবং তার দল লোক জনশক্তি পার্টি, রামবিলাস পাসওয়ানের প্রতিষ্ঠিত দল, তারা কি ওয়াকফ এই নতুন ওয়াকফ বিলকে সমর্থন করবেন? গুরুতর প্রশ্ন আছে। একইভাবে রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী তিনি কি সমর্থন করবেন? গুরুতর প্রশ্ন আছে। এই যে চারটে দলের নাম আমি করলাম, এই চারটে দলই নরেন্দ্র মোদী সরকারের সমর্থক। এদের সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা জুটছে নরেন্দ্র মোদী সরকারের। এই চারটে দলের সাংসদ সংখ্যা কত? জেডিইউর সাংসদ সংখ্যা 12, টিডিপি তেলেগু দেশম পার্টি তাদের সাংসদ সংখ্যা 16, 16 আর 12 28, এলজেপি লোক জনশক্তি পার্টি তাদের সাংসদ সংখ্যা 5, 28 আর 5 33, আর জয়ন্ত চৌধুরীর আরএলডি তার সাংসদ সংখ্যা 2 অর্থাৎ 35। এই 35 জন সাংসদ যদি ভোট না দেন তাহলে 272 ক্রস করতে পারবে না এই বিল, লোকসভার কথা বলছি আমি, এবং সেক্ষেত্রে সংখ্যালঘু হয়ে পড়তে পারে। আর এই চারটি দলের সাংসদরা যদি বিরোধীদের সঙ্গে এই বিলের বিরোধিতা করে ভোট দেন, সরাসরি সরকার পক্ষ পরাজিত হতে পারেন। সেই সরকার পক্ষ যদি এই বিল পাশ করাতে গিয়ে পরাজিত হন, দেশে রাজনৈতিক সংকট শুরু হবে, সরকারের গরিষ্ঠতা নেই, এই বার্তা চারদিকে ছড়িয়ে যাবে। সেই সংকট কাটাবার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং শাসক পক্ষ। বিশেষ করে আমাদের মনে রাখা দরকার যে পরশুদিন 3 তারিখে বিদেশ যাত্রা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জন্য তারা ঠিক করেছেন যে 2 তারিখ কালকেই যে করে হোক এই বিল পাশ করাতে হবে। বিরোধীরা দাবি করেছিলেন 10 ঘন্টা বা তার কিছু বেশি সময় আলোচনার, কিন্তু মাত্র 8 ঘন্টাতেই একেবারে আটকে রয়েছেন শাসক পক্ষ। যেটা জানা যাচ্ছে, যেমন এসপির অন্যতম সাংসদ রামগোপাল যাদব তিনি কি বলেছেন যে বিল পেশের কয়েক ঘন্টা আগে আমাদেরকে 1000 পাতার নথি ধরিয়ে দেওয়া হয়েছে, এই নথি পড়ে বিল সম্পর্কে আলোচনা অসম্ভব। একই ধরনের কথা নিজেদের নাম গোপন রেখে বলছেন এই টিডিপি বা জেডিইউর কোনো সাংসদও। সেক্ষেত্রে তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট বিরক্তি এবং বিরোধিতা রয়েছে। শেষ পর্যন্ত গদি আঁকড়ে টিকে থাকতে মোদিকে সমর্থন করে মুসলিম ভোট হারাবেন নাকি মুসলিম ভোট ধরে রাখতে ওয়াকফ বিলের বিরোধিতা করবেন, সেই ব্যাপারটা এখন সম্পূর্ণই সম্ভাবনার শিল্পে পরিণত হয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে আর 18-20 ঘন্টা, তার মধ্যেই কিন্তু বড়সড় ঘটনা ঘটতে পারে ভারতের রাজনীতির ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই সেদিকে নজর রাখছি। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। নজর রাখবো পরের খবরে। দলের সব পদ থেকে ইস্তফা বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের। দলের সব পদ থেকে ইস্তফা মনোজ ওরাওয়ের।
কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ বর্তমান রাজ্য নেতৃত্বের উপর অনাস্থা প্রকাশ করেছেন। দিলীপ শুভেন্দুতে আস্থা, দলের কাজে ক্ষোভ প্রকাশ করে নেতৃত্বের একাংশকে নিশানা সোশ্যাল মিডিয়ায়। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দলের সব পদ থেকে ইস্তফা বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অঞ্জন দা, ক্ষোভ প্রকাশ করেছেন দলের বিরুদ্ধে, তার ঠিক কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে উত্তরবঙ্গের বিধায়করা কিন্তু দিল্লিতে রয়েছেন। উত্তরবঙ্গের প্রতি রাজ্যের বঞ্চনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে গেছেন 10 জন বিধায়ক। সেই প্রতিনিধি দলে কিন্তু ওরাং যায়নি এবং ওরাং না গিয়ে, মনোজ ওরাং না গিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সরাসরি দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। পরিষ্কারভাবে সেখানে তিনি বলেছেন যে আলিপুরদুয়ারে যদি আগামী দিনে নির্বাচনের ফলাফল খারাপ হয় তার দায়িত্ব দলকে নিতে হবে। অযোগ্য লোকেদের এই জেলায় দায়িত্ব দেওয়া হচ্ছে, তাই তিনি সব পদ থেকে, দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন। তবে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর ওপর তিনি আস্থা প্রকাশ করেছেন, কিন্তু দল যেভাবে চলছে সেভাবে কোনো নির্বাচনে জেতা যাবে না, এরকমই ইঙ্গিত কার্যত স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে মোবাইলে আমরা পাইনি। কেন তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন সমস্ত পদ থেকে ইস্তফা, সে ব্যাপারে এখনো তার পরিষ্কার কোনো বক্তব্য আমরা পাইনি। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। প্রেসার, সুগার থেকে হার্ট, কিডনি। 1 এপ্রিল থেকে দাম বাড়লো 900টি প্রয়োজনীয় ওষুধের। তালিকায় রয়েছে জ্বর থেকে রক্তরোগ, হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসের ওষুধের। ঊর্ধ্বমুখী স্টেন্টের মূল্য 1.74% পর্যন্ত বাড়লো দাম। কপালে চিন্তার ভাঁজ গরিব মধ্যবিত্তদের। দেখুন, এবার এক ধাক্কায় ওষুধের দাম বাড়ছে 1.74%। 1 এপ্রিল থেকেই দেশ জুড়ে কার্যকর বর্ধিত দাম। কোন কোন ওষুধের দাম বাড়লো? এক ধাক্কায় দাম বাড়লো অ্যান্টিভাইরাল, রক্তচাপ, বাত, রক্ত তরল করা, কৃমি, জীবনদায়ী ইঞ্জেকশন, মানসিক সমস্যা, জলাতঙ্কের ইমিউনোগ্লোবিন, ভিটামিন সি, ম্যালেরিয়া, ক্যান্সার, সর্পাঘাত, অ্যান্টি অ্যালার্জিক, ব্যথানাশক, হৃদরোগ, স্নায়ুরোগ, ছত্রাকজনিত সংক্রমণ, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, বন্ধ্যাত্ব, গর্ভনিরোধক, টিবি, বুকে যন্ত্রণা, জাপানি এনসেফ্যালাইটিস, অ্যানাস্থেসিয়া, ঘুম, অ্যান্টিবায়োটিক সহ নির্দিষ্ট কিছু স্টেরয়েডের। শুধু ওষুধের স্ট্রিপ বা পাতা নয়, প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বাড়ল। ডোপাপোজ M10 আগে দাম ছিল 130 টাকা, এখন দাম বেড়ে হলো 145 টাকা। প্যারাসিটামল আগে ছিল 22 টাকা, এখন হলো 39 টাকা। অ্যাজিথ্রোমাইসিন আগে দাম ছিল 131.99 টাকা, এখন দাম বেড়ে হলো 149 টাকা। প্যানফর্টি আগে দাম ছিল 170 টাকা, এখন দাম হলো 185 টাকা। লিভোসেট্রিজিন আগে ছিল 33 টাকা, এখন 51 টাকা। মেটাফরমিন আগে ছিল 41 টাকা, এখন হলো 58 টাকা। ভিটামিন B12 আগে দাম ছিল 245 টাকা, এখন দাম বেড়ে হলো 297 টাকা। হলিস্টিক ক্যান্সার কেয়ার আগে ছিল 1357 টাকা, এখন হলো 1440 টাকা। বেনোজেপ্রিল হাইড্রোক্লোরাইড 220 টাকা আগে দাম ছিল, আর এখন দাম বেড়ে হলো 240 টাকা। অ্যামক্সিসিলিন এবং ক্লাভুলেনিক অ্যাসিড আগে ছিল 60 টাকা, এখন 62 টাকা। এক্লোভির আগে ছিল 138 টাকা, এখন দাম বেড়ে হলো 150 টাকা। হাইড্রক্সিক্লোরোকুইন আগে ছিল 106 টাকা, এখন হলো 120 টাকা। বিভিন্ন গ্রুপের পেনকিলারের ট্যাবলেটের প্রতি দাম বাড়ছে 1 টাকা 74 পয়সা। শুধু যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী হয়েছে তা নয়, দাম বাড়ছে স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারি সামগ্রীরও। দাম বেড়েছে করোনারি স্টেন্টের। ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। মধ্যবিত্তের স্বার্থে NPPA-কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি। যদিও NPP-র তরফে জানানো হয়েছে ন্যাশনাল লিস্ট এসেন্সিয়াল মেডিসিন অর্থাৎ অত্যাবশ্যকীয় 900টি ওষুধের উৎপাদকরা যাতে সমস্যায় না পড়েন তার জন্যই এই পদক্ষেপ।
এক ধাক্কায় 900টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। আমার 3টে প্রেশারের ওষুধ চলে, ইউ ক্যান ভেরি ওয়েল ইমেজিন। আর খেতে পাই না পাই ওষুধটা খেতেই হবে। তো এই মাসের 1 তারিখে চলে এসেছি ওষুধ কিনতে, এখনো কিন্তু মাস খাবারই বাজার বাড়িতে ঢোকেনি। তো আমাদের মতো লোকেদের সাংঘাতিক সমস্যা। যারা নিত্য প্রয়োজনীয় ওষুধ কেনেন, যাদের বাড়িতে রোজ ওষুধ খেতে হয়, ওষুধ লাগে, তাদের ন্যাচারালি সমস্যায় পড়তে হবে, কারণ এতটা এমআরপি বৃদ্ধি হলে পকেটে টান পড়বে। কিছুই না, প্রেশার বেড়ে যাচ্ছে, আর কিছু না। আর উপায় নেই, কিছু দিতেই হবে, কোনো উপায় নেই। কী করবেন আপনি? আমি কি করতে পারি বলুন? কিছু করতে পারি? কিছু করার নেই। আগামী 2 মাসের মধ্যে পুরনো স্টক শেষ হবে, ফলত জুন থেকে গোটা দেশেই নতুন দামে ওষুধ বিক্রি হবে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি তারা তাদের যে হোলসেল প্রাইস ইন্ডেক্স রয়েছে সেই বিচারকে মাথায় রেখেই কিন্তু তারা এই নতুন দামকে নির্ধারণ করছেন। সেক্ষেত্রে সরাসরি এই দামের ওপর সরকারের নিয়ন্ত্রণেরও কোনো রকম এখতিয়ার থাকছে না, ফলে সব মিলিয়ে ওষুধ কিনতে এসে যথেষ্ট সমস্যায় পড়ছেন রোগী এবং তার পরিজনেরা। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। পাথর প্রতিমায় বাজি বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 8। বাড়িতে বাজি বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। মৃত বণিক পরিবারের 3 শিশু সহ 8 জন। এসএসকেএমে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বণিক পরিবারের আরও 1 সদস্যের। বাড়ির আশেপাশে ছড়িয়ে বালতি বালতি বোমা ও বিস্ফোরক। পাথর প্রতিমা বিস্ফোরণ কাণ্ডে আটক চন্দ্রকান্ত বণিক। এবং শেষ পাওয়া খবর কি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল, তার কাছ থেকে। কোয়েল, শেষ পর্যন্ত যেটা জানা যায় যে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা আসবেন ঘটনাস্থলে এবং আশেপাশে যে সমস্ত এলাকায় বালতি বালতি বোমা পাওয়া গেছে এবং স্তূপাকৃতভাবে বাজি মজুত করা রয়েছে, যার জন্য নতুন করে আতঙ্ক ছড়িয়েছে, তুমি সকালেই আমাকে বলছিলে, সেই জায়গা থেকে পুলিশ সেই সমস্ত বাজি সরানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে, সবটাই এই মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে জানতে চাইবো। একদমই মধুবন্তীদি, দেখো একেবারেই গতকালের ভয়ানক এই বাজি বিস্ফোরণের ঘটনার পর নতুন করে সকালে আতঙ্ক ছড়ায় এই এলাকায়। কারণ যে জায়গাতে বিস্ফোরণ ঘটেছিল, অর্থাৎ যে বাড়িতে বণিক পরিবারের যে বাড়িতে, সেই বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে তৈরি হওয়া বাজি এবং যে বারুদ, সেই বারুদ ছড়িয়ে ছিটিয়ে ছিল। পুলিশের তরফ থেকে দুপুর নাগাদই সেই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বারুদ এবং তৈরি বাজি, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে কাকদ্বীপ মহকুমা প্রশাসন মধুসূদন মণ্ডল এবং পাথর প্রতিমার বিডিও সহ জয়নগরের যে ফায়ার ব্রিগেডের যিনি ওসি রয়েছেন তিনি এসেছিলেন এবং তারাও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বেশ কিছু ফটো সেশন করেছেন এবং নমুনা সংগ্রহ করেছেন। এই বিষয়ে আমরা ফায়ার ব্রিগেডের যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন, সম্পূর্ণটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত এখনো পর্যন্ত রয়েছে। তদন্তের পর জানা যাবে কি ধরনের বিস্ফোরক ছিল যার কারণে এত তীব্র আকার নিয়েছে বিস্ফোরণ। অন্যদিকে এই পাথর প্রতিমায় যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় একেবারে নতুন তথ্য সামনে এসেছে। প্রশাসন সূত্রে যেমনটা জানা গিয়েছে, এই যে চন্দ্রকান্ত বণিক, যিনি এই ব্যবসার মূল মাথা ছিলেন, যিনি এই ব্যবসা চালাতেন, সেই চন্দ্রকান্ত বণিকের স্ত্রী, তার নামেই কিন্তু কেবলমাত্র এই বাজি বিক্রির ট্রেড লাইসেন্স ছিল, কোনো রকম বাজি তৈরির লাইসেন্স ছিল না, এমনটাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে বেশ কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারপারসন। তিনিও যেমনটা বিস্ফোরক দাবি করছেন যে এই যে বাজি তৈরির কারখানা দিনের পর দিন এখানে চলছিল, সেই বাজি তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো রকম লাইসেন্স ছিল না। অর্থাৎ এই যে নতুন তথ্য সামনে আসছে যে এই যে বাজি তৈরির কারখানা এখানে গড়ে উঠেছিল, সেই বাজি তৈরির কারখানা গড়ে ওঠার পেছনে যে লাইসেন্সের বিষয়ে বারে বারে একাধিক প্রশ্ন সামনে আসছে, সেখানে কিন্তু খানিকটা স্পষ্ট হচ্ছে যে বাজি তৈরির ক্ষেত্রে কোনো রকম লাইসেন্স ছিল না চন্দ্রকান্ত বণিকের। কেবলমাত্র তার স্ত্রীর নামে বাজি বিক্রির জন্য পঞ্চায়েতের তরফ থেকে একটি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল। সেই ট্রেড লাইসেন্সকে হাতিয়ার করেই কিন্তু এই ধরনের প্রশাসনের নজর এড়িয়ে এই ধরনের কাজ চলছিল। এখানেই প্রশ্ন উঠছে, এত বছর ধরে প্রায় যেমনটা গ্রামের মানুষ বলছিলেন, অভিযোগ করছিলেন, 1 দশক সময় ধরেই কিন্তু এই চন্দ্রকান্ত বণিক এবং তার পরিবার এই আতশবাজি তৈরির কাজ এবং বিক্রি করে থাকেন, এই ব্যবসার সঙ্গে যুক্ত। সেখানে গ্রামের মানুষরা অভিযোগ করছে যে শুধুমাত্র
শুধুমাত্র আতশবাজি নয়, নিষিদ্ধ শব্দবাজিও কিন্তু এখানে বানানো হতো। তাহলে যেখানে লাইসেন্স ছিল না বাজি তৈরি করার, সেই জায়গাতে প্রশাসনের নজর কিভাবে এড়িয়ে গেল? প্রশাসন কি কিছুই বুঝতে পারেনি? স্বাভাবিকভাবে প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসন সূত্রে আরো যেমনটা খবর, অল্প কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা নমুনা সংগ্রহ করবেন, তারপরেই কিন্তু সেই রিপোর্ট থেকে বোঝা যাবে গতকালের যে বিস্ফোরণ যেভাবে তীব্র আকার ধারণ করেছিল সেখানে কি বিস্ফোরক ছিল, অর্থাৎ যে বাজি বিস্ফোরণ ঘটেছে সেই বাজি আতশবাজি নাকি একেবারেই সাধারণ মানুষদের, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মতো নিষিদ্ধ শব্দবাজি ছিল, সেটা কিন্তু তখনই স্পষ্ট হবে। ধন্যবাদ কোয়েল, প্রতিনিধি আমাদের ছিলেন কোয়েল মণ্ডল, বিস্তারিত জানালেন এই মুহূর্তের আপডেট। এবার আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই বিস্ফোরণ কাণ্ডে যেমনটা বলা হচ্ছিল চন্দ্রকান্ত বণিক তাকে আটক করা হয়েছে। এই চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই, এরা দুজনে মিলে এই ব্যবসা চালাতেন এবং এদের বাড়িতেই গতকাল রাতে এই ভয়াবহ বিস্ফোরণ হয়। আমরা এ বিষয়ে জানবো, এই সংক্রান্ত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি মানস প্রধান। মানুষ, একটা বিষয় জানতে চাইবো, এই যে গোটা কর্মকাণ্ডে যাদের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই, এদের ভূমিকা সম্পর্কে কি জানা যাচ্ছে? বিশেষ করে চন্দ্রকান্ত বণিক, তাকে আটক করা হয়েছে, আটক করেছে পুলিশ। তাকে জেরা করে এখনো পর্যন্ত কোনো তথ্য কি পেয়েছে পুলিশ? কি জানতে পারছো? দেখো মধুবন্তী, তোমাকে বলে রাখি, এই চন্দ্রকান্ত বণিক রয়েছে আর তার ভাই রয়েছে, তারা কিন্তু দীর্ঘ 10 বছর ধরে এই এলাকায় কিন্তু আতশবাজি কাজ করে আসছে। কিন্তু এই গত 3 বছর তাদের ব্যবসা এতটাই ফুলে ভেবে ওঠে, তারপরে কিন্তু তারা এলাকায় প্রচুর পরিমাণে আতশবাজি তৈরি করার পাশাপাশি শব্দবাজি তৈরি করে। তারপরেই গতকাল রাত্রে কিন্তু তাদের রাত্রি 9টা নাগাদ এলাকায় যে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণের জেরেই কিন্তু 8 জনের মৃত্যু হয়। 8 জনের মৃত্যুর পরেই কিন্তু আত্মসমর্পণ করেন চন্দ্রকান্ত বণিক ঢোলার থানায়। সেই ঢোলার থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু এফআইআর স্টার্ট করা হয়েছে। কিন্তু তবে এই যে দুজনকে আটক করে এখনো কিন্তু পুলিশ জেরা করছে, এই যে কিভাবে বিস্ফোরণ হলো, কিভাবে এই ঘটনা ঘটলো, সব কিন্তু তথ্য জানার জন্য পুলিশ কিন্তু তৎপর রয়েছে। তবে এখনো কিন্তু স্পষ্ট নয় যে এই জেরার মধ্যে কি কি উঠে এসছে। ধন্যবাদ মানুষ, কথা বললাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে। চারদিকে এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। দলের সব পদ থেকে ইস্তফা বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের। এবার কি দল বদলের পথে তাহলে মনোজ? এটাই এখন বড় প্রশ্ন। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ জেলা সম্পাদকের পদ থেকেও ইস্তফা। বর্তমান রাজ্য নেতৃত্বের উপর অনাস্থা প্রকাশ যেমন করেছেন, তেমন দিলীপ শুভেন্দুতে আস্থাও রেখেছেন। দলের কাছে ক্ষোভ প্রকাশ করে নেতৃত্বের একাংশকে নিশানা এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর। বিস্তারিত বলবেন, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, তাহলে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, তাহলে কি পদক্ষেপ নিতে চলেছেন আগামী দিনে? কি মনে হচ্ছে, কিসের ইঙ্গিত? দেখো, মনোজ ওরাং একটা আদিবাসী মুখ, উত্তরবঙ্গের আদিবাসী মুখ হচ্ছেন মনোজ ওরাং বিজেপির, বলতে পারো। বিজেপির নেতৃত্ব যখন উত্তরবঙ্গের বিধায়ক 10 জন বিধায়ক দিল্লি সফর করছেন উত্তরবঙ্গের বঞ্চনার প্রতিবাদে, তারা বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাচ্ছেন যে উত্তরবঙ্গে এইমস হোক, উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয় হোক, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সঙ্গে না গিয়ে তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। তার এই পোস্ট দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কি আগামী দিনে দল বদলের পথে রয়েছেন। অর্থাৎ 77 জন বিজেপির বিধায়ক ছিলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে 65 জনে এসে পৌঁছেছে। মনোজ ওরাং কি আরেকজন যিনি দল বদলের পথে এগিয়ে যাচ্ছেন? মনোজ ওরাংয়ের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আপাতত তার মোবাইল সুইচ অফ। কিন্তু ভেতরের খবর যে আলিপুরদুয়ারের সমস্ত সাংগঠনিক পদ যিনি যা হোল্ড করতেন, সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। রাজ্যের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু বিজেপির বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন না। ফলে জানা যাচ্ছে বা রাজনৈতিক মহলে বিতর্ক উঠেছে যে তবে কি অন্য দলের দিকে দল বদলের পথে মনোজ ওরাং এগিয়ে চলেছেন। 26-এর নির্বাচনের আগে মনোজ ওরাং কি
শাসক দলে যোগ দেবেন? কার্যত এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বড় হয়ে উঠেছে। দিল্লিতে যে বিজেপির বিধায়করা যখন উত্তরবঙ্গের সমস্যা নিয়ে আলোচনা করছেন কেন্দ্রীয় সরকারের কাছে, তখন তাদের কাছে এই খবর কিছুক্ষণ আগে পৌঁছয়। কার্যত কলকাতা টিভি মারফতই সেই খবর তাদের কাছে পৌঁছয়। তারা কার্যত হতাশ হন। আমরা কথা বলেছিলাম, যারা দিল্লিতে রয়েছেন বিজেপির বিধায়ক, তারা বলেছেন যে তারা ফিরে গিয়ে কথা বলবেন মনোজ ওরাংয়ের সঙ্গে। কিন্তু আমরা যতদূর জানতে পাচ্ছি যে মনোজ ওরাং দল বদলের দিকে এগিয়ে যাচ্ছেন। সামনের 26-এর নির্বাচনকে মাথায় রেখে আলিপুরদুয়ারে বিজেপির ফলাফল খারাপ হবে, সোশ্যাল মিডিয়ায় তিনি এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তার ফলে হয়তো তিনি ভাবছেন যে দল বদল করে অন্য দলের থেকে তিনি বিধায়ক হিসাবে পুনরায় নির্বাচিত হবেন। এই রকমই একটি সম্ভাবনা দেখা গেছে মনোজ ওরাংয়ের সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে। ফলে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে যে নির্বাচনের আগে 77 থেকে নেমে 65 জন বিধায়ক, আরও একজন কি কমে গেল বিজেপির? ফলে এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে বড় বিতর্ক যে উত্তরবঙ্গে বিজেপি আবার মাটি ধসল, আবার আদিবাসী মুখ বিজেপির একজন চলে গেল অন্য দলের দিকে। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। সংখ্যালঘু নিয়ে মাথা ব্যথা নেই, নজর দিতে হবে হিন্দু ভোট বাক্সেই। 26-এর বিধানসভা ভোটের আগে আপাতত এই স্ট্র্যাটেজি নিয়েই এগোচ্ছে শুভেন্দু দিলীপরা। তবে এক পক্ষ বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করলেও অন্য পক্ষ চাইছে না সেই রাস্তায় হাঁটতে। আর সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট নিয়ে মতপার্থক্য তীব্র হচ্ছে বিজেপির অন্দরে। বছর খুললেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে ভোট প্রস্তুতি শুরু। যে যার মতো স্ট্র্যাটেজি ঠিক করছে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। রাজ্যের শাসক দল যখন জোর দিচ্ছে সংখ্যালঘু ভোটের ওপর, তখন হিন্দু ভোটের ওপরেই ভরসা রাখছে বঙ্গ বিজেপির একাংশ। সংখ্যালঘু ভোট নিয়ে তাদের মাথা ব্যথা নেই বললেই চলে, কিন্তু এখানেও সংঘাত। শুভেন্দু দিলীপের মতো প্রথম সারির নেতারা যেখানে সংখ্যালঘু ভোটকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, সেখানে তীব্র বিভাজনের লাইনে হাঁটতে চাইছেন না বঙ্গ বিজেপির অনেকেই। সংখ্যালঘু ভোট নিয়ে অন্তর্দ্বন্দ্ব, বিজেপির অন্দরে মতপার্থক্য তীব্র। 26-এর বিধানসভা ভোটের আগে হিন্দু ভোটকে এক জায়গায় আনাই শুভেন্দু অধিকারীর লক্ষ্য। বিরোধী দলনেতার সুরে সুর মেলাতে দেখা গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও। পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। কারণ আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। সেই ডিএম অফিস ঘেরাও করবো, নবান্ন ঘেরাও করবো, সব করবো। হিন্দুদের উপর অত্যাচার হলে বিজেপি দাঁড়াবে। শুভেন্দু দিলীপরা যখন হিন্দুত্বের সুর জোরালো করার চেষ্টায় রয়েছে, তখনও পদ্ম শিবিরেই অন্য একটি অংশ প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের কথা মনে করিয়ে দিয়েছেন। শুভেন্দু দিলীপের মতো বিভাজন নয়, বরং সবাইকে একজোট করেই ভোট বৈতরণী পার করতে চায় তারা। আমরা এই রাজনীতি করি না, দেশকে ভাগ করার রাজনীতি করি না, ধর্ম, জাত পাত এই নিরিখে। তাই সবাইকে একজোট করে মাননীয় প্রধানমন্ত্রী চান যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সেইটা মাথায় রেখে সবাইকে নিয়ে আমরা শক্তিশালী ভারত গঠন করি। তাহলে কি ভোটের আগে সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপির অন্দরে মতপার্থক্য তীব্র হচ্ছে? রাজনৈতিক মহলে এই প্রশ্নই উঠছে। সেক্ষেত্রে এই মতভেদ ভোট স্ট্র্যাটেজি ঠিক করা এবং ভোটে ভালো ফল করার পথেও কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের। কলকাতা টিভি। আসবো পরের খবরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইউনুসের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার। কি বলেছেন তিনি? তিনি বলছেন যে ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্যের সঙ্গে সমুদ্রের সংযোগ নেই, আর ওই অঞ্চলে সমুদ্রের মালিক বাংলাদেশ। চীন ওই এলাকায় বাণিজ্যের বিস্তার ঘটাতে পারে। বেজিংয়ে ইউনুসের করা ইহানো মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন হেমন্ত বিশ্ব শর্মা।
আরো বিস্তারিত বিশ্লেষণ করবেন আমাদের সঙ্গে আমাদের নিউজ রুম থেকেই রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো 28 মার্চ বেজিং সফর চলাকালীন মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অনির্বাচিত অসাংবিধানিক প্রধান উপদেষ্টা তিনি কিছু মন্তব্য করেন এবং সেই বক্তৃতার সময় তিনি হঠাৎই ভারতের একটা অংশ, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য যাকে 7 সিস্টার্সও বলা হয়, সেই জায়গাটা সম্পর্কে মন্তব্য করতে থাকেন। তিনি মন্তব্য করেন যে ওই অঞ্চলের সঙ্গে কোনো সমুদ্রের যোগাযোগ নেই, ওর আশেপাশে যে সমুদ্র আছে তার মালিক নাকি বাংলাদেশ, বা খানিকটা ভাবভঙ্গি এমন যে ইউনূসই সেই সমুদ্রের মালিক। সুতরাং চীন যদি এই 7 সিস্টার্স অঞ্চলে তাদের বাণিজ্য প্রসারিত করে, এগিয়ে আসে এবং বাংলাদেশ তাকে সহযোগিতা করলে চীন এবং বাংলাদেশ দুজনেরই লাভ। এই ধরনের কথা কেন বললেন ইউনূস, কেন ভারতের একটা অংশ নিয়ে তাকে মন্তব্য করার অধিকারী বা কে দিল, এই সব নিয়ে বিরাট প্রশ্ন দেখা দেয় সমস্ত মহলেই। এবারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই বক্তৃতার তীব্র বিরোধিতা করে বললেন যে এটা একেবারেই ওনার বলা উচিত হয়নি বা না বললেই ভালো হতো। কিন্তু এই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা কয়েকটি গুরুতর প্রশ্ন তুলেছেন। তার একটি হচ্ছে চিকেন নেক প্রসঙ্গ। আমরা যে ম্যাপ দেখাচ্ছি তাতে দেখা যাবে যে কতগুলো বিদেশি রাষ্ট্রের মধ্যে দিয়ে একটা সরু করিডোর মতো আছে, যেটা বাংলার থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়া। সেই করিডোর সরু জায়গাটাকে বলা হয় চিকেন নেক। এই চিকেন নেকের একটা বড় অংশ জুড়ে দুদিকে বিদেশ রয়েছে, মাঝখান দিয়ে ভারতের একটা সরু করিডোর মতো রয়েছে। অনেক সময় অনেকে বলেন যে এই চিকেন নেককে কেটে দিতে পারলে উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়া যায়। যারা ভারত বিরোধী কথাবার্তা বলেন তাদেরও কাউকে এই ধরনের কথা বলতে শোনা গেছে। হিমন্ত বিশ্ব শর্মা এই দিকটা দৃষ্টি আকর্ষণ করে বলেছেন চিকেন নেক দিয়ে যোগাযোগের বাড়তি ব্যবস্থা করা হবে, ভূগর্ভস্থ রেলওয়ে বা ভূগর্ভস্থ যাতায়াতের পথ সহ আশেপাশের জায়গা দিয়ে যাতায়াতের উন্নত ব্যবস্থা করা হবে। সুতরাং ইউনূসের যে বক্তৃতা সেটাকে একটা আলগা কথা বলে ধরে না নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা, যিনি অসমের মুখ্যমন্ত্রী এবং গোটা উত্তর পূর্বাঞ্চলে বিজেপি তাকে দায়িত্ব দেয় সংগঠন বাড়াবার ক্ষেত্রে, তার এই বক্তব্য কিন্তু গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহলের অনেকেই। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। Seven states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. অন্যদিকে বাংলাদেশে অবাধে চলছে হিংসা, সংখ্যালঘুদের পাশাপাশি হিংসার শিকার আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশ ও নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ। কিছু ক্ষেত্রে হামলাকারীদের উৎসাহ দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সংখ্যালঘুদের পাশাপাশি হিংসার শিকার আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলাকারীদের উৎসাহ দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে এখানে একটা প্রশ্ন আছে। কথা বলবো, আরো বিস্তারিতভাবে বিশ্লেষণ করবেন। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ। দেখো, একটার পর একটা ঘটনা আমরা এখানে ভিডিও দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। দেখুন কিভাবে মারধর করা হচ্ছে, হিংসা করা হচ্ছে। চারদিকে তাকালে মনে হয় সেখানে পুলিশ কর্মীরাও রয়েছেন, কিন্তু তারা ভয়ে হোক ভক্তিতে হোক চুপ করে রয়েছেন, কিচ্ছু বলছেন না, কাউকে বাঁচাতেও যাচ্ছেন না।
একটার পর একটা হিংসার ঘটনার কথা আমরা জানতে পারছি, ভিডিও দেখতে পাচ্ছি। এটা কেবলমাত্র সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দুদের ওপরই আক্রমণ নয়, বাংলাদেশে সমস্ত রাজনৈতিক বিরোধীদের ওপরে আক্রমণ হামলা অব্যাহত আছে। আওয়ামী লীগের কর্মী নেতারা, মুক্তিযোদ্ধারা, যাদের পরিবারে শহীদ আছে, সেই সব পরিবার পর্যন্ত আক্রমণের সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতিতে কোনো উন্নতির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। হিংসা, মৌলবাদীদের হাতে সমাজকে ছেড়ে দেওয়া, পাক মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে সমাজকে ছেড়ে দেওয়া, এই দিকেই চলেছে বাংলাদেশ। এবং মোহাম্মদ ইউনূস চালিত অসাংবিধানিক যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, তারা এই জিনিসকেই মদত দিচ্ছে, পাক মদতপুষ্ট দুষ্কৃতী মৌলবাদীদেরই মদত দিচ্ছে, এই তথাকথিত সাজানো ছাত্র নেতাদেরই মদত দিচ্ছে। এই জিনিস কতদিন চলবে? ভারত বারে বারে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু দেখুন আমরা ভিডিও দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, সেই একই হিংসা, একই মারধর, একই অরাজক পরিস্থিতি বাংলাদেশে চলছে, তো চলছেই। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার সঙ্গে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন সেদিকে একবার নজর রাখবো। রাশিয়া থেকে পেট্রোলিয়াম কিনলে সেসব দেশের ওপর চাপবে কড়া শুল্ক, আর ওইসব দেশ থেকে আমদানিতে বাড়তি শুল্ক চাপাবে আমেরিকা। রাশিয়াকে হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত ট্রাম্পের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যুদ্ধ না থামলে দেশের উপর চাপবে কড়া শুল্ক, ওইসব দেশ থেকে আমদানিতে কড়াকড়ি, যুদ্ধ না থামালে শাস্তি পাবে রাশিয়া। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো মধুবন্তী, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। আমরা এর আগে একটুখানি যেন ভাবছিলাম যে পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক একটু কাছাকাছি আসছে, দুই মহাশক্তি বোধহয় কাছাকাছি আসছে, তার মধ্যেই আবার নানা রকম গোলমালের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। একটা জিনিস দেখা যাচ্ছে যে ট্রাম্প যা বলবেন সেই মতোই রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে হবে, এটাই ট্রাম্পের দাবি। ট্রাম্প বলছেন যদি রাশিয়া তা না করে তাহলে রাশিয়ার থেকে যেসব দেশ ক্রুড পেট্রোলিয়াম কেনে সেই সব দেশের ওপরে আমরা বাড়তি শুল্ক চাপিয়ে দেব। ব্যাপারটা কীরকম একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। ধরুন রাশিয়ার থেকে ভারত এখন বিপুল পরিমাণ ক্রুড পেট্রোলিয়াম আমদানি করে। এখন রাশিয়া যদি ট্রাম্পের নির্দেশিত ওই যুদ্ধবিরতি চুক্তিতে সই না করে, তাহলে ভারত যেহেতু রাশিয়ার থেকে তেল আমদানি করে, ভারতের ওপরে বাড়তি শুল্ক চাপাবেন ট্রাম্প। এর মধ্যে দিয়ে ট্রাম্প কী পেতে চাইছেন? যে ভারত ওই বাড়তি শুল্কের ভয় পেয়ে রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ করবে, তাতে ভড়কে যাবে রাশিয়া এবং রাশিয়া ট্রাম্পের কথা সুরসুর করে এগিয়ে আসবে। আচ্ছা, রাশিয়াকে তো আমেরিকা বাইডেনের আমলে এত বছর ধরেই কত হুমকি, কত যুদ্ধাস্ত্র পাঠিয়েছেন, কত টাকা পয়সা ইউক্রেনকে পাঠিয়েছেন, সেভাবে কি রাশিয়াকে ভয় দেখিয়ে বা যুদ্ধাস্ত্র পাঠিয়ে দমন করা গেছে? এখন কেন আমেরিকা তাহলে যুদ্ধবিরতি করার জন্য এত উঠে পড়ে লেগেছে? পুতিন কি বলছেন? পুতিন বলছেন আমরা ইউক্রেনের সেই নেতাদের সঙ্গেই কোনো চুক্তিতে যেতে পারি যেই নেতারা বৈধ নেতা। জেলেনস্কি বৈধ নেতা নন, এই কথার পেছনে যথেষ্ট যুক্তি আছে। জেলেনস্কি নির্বাচিত হয়েছিলেন 19 সালে 5 বছরের জন্য, 24 সালে তার মেয়াদ শেষ হয়ে গেছে মে-জুন মাসে। তারপরে নির্বাচন তিনি করেননি, তিনি যুদ্ধের অজুহাত দেখে বেআইনিভাবে চেয়ারে বসে রয়েছেন।
তা বেআইনিভাবে অনির্বাচিত একজন যিনি নিজেকে প্রেসিডেন্ট বলে পরিচয় দিচ্ছেন, ট্রাম্পের কথায় তার সঙ্গে কেন চুক্তিপত্রে স্বাক্ষর করতে যাবে রাশিয়া, এ প্রশ্নটাও কিন্তু ফেলে দেবার প্রশ্ন নয়। এক কথায় বলা যেতে পারে পুতিনেরও একটা যুক্তিসঙ্গত জায়গা রয়েছে। কিন্তু যাই হোক, ট্রাম্প পুতিন সম্পর্কে যে ঘনিষ্ঠতার ইঙ্গিত, যে বন্ধুত্বের ইঙ্গিত, যে প্রেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, তাতে কি এবারে একটু ফাটল ধরতে শুরু করেছে? অন্তত এই সব খবরে সেটাই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। প্রয়াগরাজে বাড়ি ভাঙা স্বেচ্ছাচার ক্ষতিগ্রস্তদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, 6 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিতে নির্দেশ ইউপি সরকারকে। 2021 সালে 24 ঘন্টার নোটিশে বাড়ি ভাঙার ঘটনা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হলো ইউপি সরকারকে। প্রয়াগরাজে বাড়ি ভাঙা স্বেচ্ছাচার ক্ষতিগ্রস্তদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, 6 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিতে নির্দেশ ইউপি সরকারকে। 2021 সালে 24 ঘন্টার নোটিশে বাড়ি ভাঙার ঘটনায় এই নির্দেশ। 6 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হলো ইউপি সরকারকে। প্রয়াগরাজে বাড়ি ভাঙা স্বেচ্ছাচার ক্ষতিগ্রস্তদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। 2021 সালে 24 ঘন্টার নোটিশে বাড়ি ভাঙা ঘটনাকে প্রয়াগরাজে বাড়ি ভাঙা স্বেচ্ছাচার রূপে আখ্যা দেওয়া হলো এবং ইউপি সরকারকে নির্দেশ ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, এই নির্দেশ সম্পর্কে জানতে চাইব। এই নির্দেশটা হচ্ছে প্রয়াগরাজে একটি জমিতে নির্মাণ সংক্রান্ত একটা বিতর্ক। উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য ছিল যে ওই জমিতে যে লিজ ছিল সেই লিজের মেয়াদ বহু আগে শেষ হয়ে যায় এবং সেই লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর জমির চরিত্র অর্থাৎ লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড করার জন্য যে আবেদনগুলো হয় সেই আবেদনও কিন্তু খারিজ হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সেখানে 6টি নির্মাণ ছিল। সেই 6টি নির্মাণ তাদেরকে সেখান থেকে সরে যেতে বলা হয়, কিন্তু তারা সরেননি। সেই প্রশাসন নোটিশ জারিটা করে এবং 24 ঘন্টার মধ্যে সেই নির্মাণগুলি ভেঙে দেয়। সেই সূত্রে হওয়া মামলাতেই কিন্তু আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ওই 6 জনকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আগামী 6 সপ্তাহের মধ্যে দিতে হবে। কারণ সংবিধান অনুযায়ী প্রত্যেকের বাসস্থানের যে অধিকার সেই অধিকার সুরক্ষার স্বার্থে। তবে একই সঙ্গে আদালত এটাও দিয়েছে যে জমি সংক্রান্ত বিতর্কের মধ্যে আমরা কিন্তু যাচ্ছি না। এটাই আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।